সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, কপাল পড়ল ইহুদিবাদী ইসরায়েলের। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব সদস্যকে অনুরোধ জাতিসংঘের। এরপর জানিয়ে দিব সুখবর। রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ভয়াবহ হামলা। আরও থাকবে, রাশিয়াকে ধসিয়ে দিতে ইউক্রেনকে যুদ্ধ বিমান দিচ্ছে ডাসরা। পারবে কি রাশিয়ার সাথে যুদ্ধে মেতে উঠতে এবং টিকে থাকতে? বিস্তারিত কমেন্টস করে জানিয়ে দিবেন এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এরপর থাকবে, হঠাৎ গণহারে ট্যাঙ্ক উৎপাদন বাড়াচ্ছে তুরস্ক, নেপথ্যে কি? এরপর গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব, ভারতের মসনদে ফিরেছেন মোদি নাকি অন্য কেউ, জানা যাবে আজ। ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন মোদি কি ফের ক্ষমতায় বসতে যাচ্ছে নাকি অন্য কেউ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বড় স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় বেকসুর খালাস। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে অনুরোধ জাতিসংঘের। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানালো জাতিসংঘের এই দলটি। জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজো রয়েছেন জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিতে। গতকাল এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে আরো গতিশীল করবে এই স্বীকৃতি। ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্বশর্ত হল রাফায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শীঘ্রই যুদ্ধবিরতি ঘোষণা করা। আর ফিলিস্তিন এবং ইসরায়েল গত প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নিরাপত্তাহীনতা, সহিংসতার মুখোমুখি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হল দ্বিরাষ্ট্র সমাধান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান সেই দ্বিরাষ্ট্র সমাধানেরই প্রাথমিক ধাপ। জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের বিবৃতি সম্পর্কে মন্তব্য চেয়ে ইসরায়েলের জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে সদ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের কর্মকর্তারা বলেছেন, এখন থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টার মাত্রা আরও বাড়াতে হবে এই তিন দেশের। পাশাপাশি তারা বলেছেন, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও যেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সে লক্ষ্যেও তৎপরতা চালাবেন তারা। রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা। ইউরোপের দেশ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা চালিয়েছে এক ব্যক্তি। গতকাল বুখারেস্টে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া হামলার ঘটনার সঙ্গে গাজা যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে তদন্তকারীরা জানিয়েছে। রোমানিয়ার গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, দেশের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী 34 বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ওই ব্যক্তি বুখারেস্টে ইসরায়েলি দূতাবাসে মলোটভ ককটেল, পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন। একই সঙ্গে নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে। এর ফলে সেখানে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোমানিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি দূতাবাসে হামলাকারী ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে। তিনি সিরিয়ার নাগরিক। রোমানিয়ার পুলিশের মুখপাত্র জর্জিয়ান ড্রাগন স্থানীয় টেলিভিশন DG24 চ্যানেলকে বলেছেন, তদন্তে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দূতাবাসে হামলার ঘটনাটি গাজা ইসরায়েলের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়, বরং ভিসা না পাওয়ায় ব্যক্তিগত অসন্তোষ থেকে এই হামলা চালিয়েছেন তিনি। গত বছর অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলের নজিরবিহীন হামলার পর বিশ্বজুড়ে ইসরায়েলি সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়। গত মাসে স্টকহোম ইসরায়েলি দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা যায়। হামাসের হামলার দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। 7 মাসের বেশি সময় ধরে চলায় যুদ্ধে গাজায় 36,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়াকে ধসিয়ে দিতে কিয়েভকে যুদ্ধবিমান দিচ্ছে ডাসরা। রাশিয়ার টুটি চেপে ধরতে সাহস কুলায়নি বেলজিয়ামের, তবে নেদারল্যান্ডস সেই পথে না হাঁটার ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী কালসা ওলেনগ্রেন জানিয়েছেন, ইউক্রেনকে 24টি F-16 ফাইটার জেট দেবে নেদারল্যান্ড। সিঙ্গাপুরে ডাংশি লা ডায়ালগে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে এমন জানান তিনি। তবে তার দেশ বেলজিয়ামের পথ অনুসরণ করবে না বলেও জানিয়েছেন ওলেনগ্রেন। বেলজিয়াম জানিয়েছে তারা ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান ঠিকই দিবে, তবে সেগুলো রাশিয়ার আকাশে
সীমায় ওড়ানো যাবে না। রাশিয়ায় ঢুকে হামলার জন্য ডাচ ফাইটার জেট ব্যবহার করার অনুমতি দিলেও আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ মেনে চলার কথা স্মরণ করে দিয়েছেন ওলনগ্রেন। সিঙ্গাপুরে এই নিরাপত্তা সম্মেলনের ওলনগ্রেন ছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সহ অন্য সিনিয়র কর্মকর্তারা মিলিত হন। রবিবারের এই সম্মেলনে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইউক্রেনকে সহায়তা ইস্যুতে ওলনগ্রেন বড় বড় আশ্বাস দিলেও তার সময় ফুরিয়ে এসেছে। দেশটিতে নতুন ডানপন্থী সরকার শপথ নিলেই তাকে পদত্যাগ করতে হবে। এখন নতুন সরকার যেন ন্যাটো ও ইউক্রেন সহায়তা অব্যাহত রাখে সেটাই চাইছেন ওলনগ্রেন। হঠাৎ গণহারে ট্যাঙ্ক উৎপাদন বাড়াচ্ছে তুরস্ক। নেপথ্যে বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের ঝনঝনানি। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য এশিয়া হয়ে ইউরোপ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিটি কারণেই বাড়ছে যুদ্ধের দামামা। এমন পরিস্থিতিতে পরাশক্তিগুলো মেতে উঠেছে সমরাস্ত্র উৎপাদন আর বাণিজ্যের প্রতিযোগিতায়। নিজেকে তৈরি করছে সম্ভাব্য যুদ্ধে এগিয়ে থাকার মূল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে। সেই দৌড়ে এবার সামিল হয়েছে এশিয়ার পরাশক্তি তুরস্ক। হঠাৎ করেই বিপুল পরিমাণ ট্যাঙ্ক উৎপাদনে নজর দিয়েছে এরদোগানের দেশ। কিন্তু এমন রণপ্রস্তুতি, তবে কি শীঘ্রই কোনো বড় আকারের যুদ্ধের সংখ্যায় রয়েছে আঙ্কারা? তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের প্রথম নিজস্ব মেইন ব্যাটল ট্যাঙ্ক আলটাইল বিপুল পরিমাণে উৎপাদন শুরু করেছে। বুধবার দেশটির ঊর্ধ্বতন এক প্রতিরক্ষা মন্ত্রক কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন। তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএমসি ডিফেন্স এসব ট্যাঙ্ক উৎপাদন করছে। তুর্কি প্রতিরক্ষা শিল্পের হেড অব প্রেসিডেন্সি হালুক গোর্ডুন জানিয়েছেন, এরই মধ্যে তুরস্কের জাতীয় মেইন ব্যাটেল ট্যাঙ্কের বিপুল পরিমাণ উৎপাদন শুরু করা হয়েছে। অনেক দেশই এই প্রকল্পে অংশীদারিত্ব নিতে প্রস্তুত। আঙ্কারা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তুর্কি এই কর্মকর্তা জানান, বিএমসি আধুনিক যুদ্ধ কৌশল ও সমরাঙ্গের চাহিদা অনুযায়ী আলটাই ট্যাঙ্কের আধুনিকায়ন করছে, যা ট্যাঙ্কটির ধ্বংস ক্ষমতা ও স্থায়িত্ব বহুগুণে বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে তুরস্ক তার নির্মাণাধীন বিমানবাহী রণতরীর জন্য ড্রোনের সফল টেক অফ স্টেটস ও সম্পন্ন করেছে। শনিবার একটি স্থলভিত্তিক রানওয়ে থেকে সফলভাবে তার প্রথম স্কি জাম্প পরীক্ষা সম্পন্ন করেছে। বাইকার টেকনোলজিসে শেয়ার করে একটি ভিডিওতে দেখা গেছে যে ড্রোনটি উত্তর পশ্চিমে তুরস্কের এইডিনে অবস্থিত একটি রানওয়ে থেকে আকাশে ডানা মিলেছে। ভারতের মসনদে ফিরছেন মোদি, জানা যাবে আজ। সদ্য শেষ হলো ভারতের লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর 31 মে শেষ হয়েছে ভোটগ্রহণ। প্রায় 1.5 মাস ধরে 7 ধাপে নির্বাচনে ভোট দিয়েছেন 64 কোটির বেশি ভোটার। আজ মঙ্গলবার 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। তবে বুথ ফেরত বিভিন্ন জরিপ এবং ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে গত দুবারের মতো এবারও নির্বাচনে বিশাল জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেও অভূতপূর্ব এক সুযোগ এনে দিয়েছে এই নির্বাচন, কারণ এনডিএ জোট জিতলে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। ভারতের রাজনীতির ইতিহাসে নরেন্দ্র মোদী প্রথম রাজনীতিবিদ যিনি পরপর 3টি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে চলেছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। গত 1.5 মাস ধরে বিভিন্ন প্রচারণা সভায় বারবার সেসব প্রতিশ্রুতি আওড়াইছেন মোদী এবং বিজেপি নেতারা। সেসব বাস্তবায়ন করবেন বলেও কথা দিয়েছেন। যেসব প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেগুলো তারা তুলে ধরেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, বড় স্বস্তি পেলেন ইমরান খান। রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় বেকসুর খালাস। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস তথা সাইফার মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ কুরেশি। সোমবার রাজধানী ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ও বিচারক মিয়াগুল হাসান আওরঙ্গজেব এক রায় আলোচিত ওই দুইজনকে বেকসুর খালাস দেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, চলতি বছর জানুয়ারিতে ইমরান খান ও শাহ মোহাম্মদ কুরেশিকে অভিযুক্ত করে 10 বছর জেল দিয়েছিল আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা। গতকাল সেই আবেদনের শুনানি ছিল। শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায় ইমরান খান এবং কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন আইএসসি বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব দ্বৈত বেঞ্চ।